সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণের অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। আপনাদের সঙ্গে আছে আমি রিশান নাসরুল্লাহ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা গেল দিন উল্লেখযোগ্য সংবাদগুলো নিয়ে পর্যালোচনা করে থাকি। সেই পর্যালোচনা অংশ নিতে আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন। তারা হলেন ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, এবং মুফাজ্জল করিম, সাবেক সচিব ও রাষ্ট্রদূত। আমরা আলোচনায় যাব, তবে যাবার আগে আমরা একটু উল্লেখযোগ্য সংবাদগুলো জেনে নিই। গেল দিন উল্লেখযোগ্য সংবাদগুলোর মধ্যে রয়েছে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, মোংলা ও পায়রা বন্দরে 7 নম্বর, চট্টগ্রাম ও কক্সবাজারের 6 নম্বর বিপদ সংকেত, 10 ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা। দুর্নীতি, লুটপাট আর পুড়িয়ে মানুষ হত্যায় বিএনপির রাজনীতি, বলেছেন প্রধানমন্ত্রী। পুড়ে যাওয়া বঙ্গবাজারে বহুতল বিপণী বিতানের ভিত্তিপ্রস্তর স্থাপন। বেনজির আজিজদের দুর্নীতির সুযোগ ক্ষমতাসীনরাই দেয়, অভিযোগ বিএনপির। কোনো রাজনীতিককে জেলে পাঠায় না সরকার, জানিয়েছেন ওবায়দুল কাদের। এমপি আনোয়ারুলের লাশ খুঁজতে ভারত যাচ্ছে ডিবি। হত্যার মূল পরিকল্পনাকারী শাহিনের ভাই পৌর মেয়র সেলিমের গ্রেফতার চান নিহতের মেয়ে ডরিন। অর্থ পাচারের তথ্য বাংলাদেশ ব্যাংক চেপে রাখলে দুদকের কিছু করার নেই, বলেছেন চেয়ারম্যান। দুদকের বিরুদ্ধে দুর্নীতির লাগাম না টানার অভিযোগ। চলমান অর্থনৈতিক সংকটের কারণে আগামী বাজেটে ঋণের ফাঁদ তৈরি করতে পারে ওয়াহিদুদ্দিন মাহমুদের আশঙ্কা। এই ছিল গেল দিনের স্যার। আমি ঘূর্ণিঝড় দিয়ে একটু শুরু করতে চাই। প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তনের কারণে এখন আসলে প্রতিনিয়তই কয়েকদিন পর পরে আমরা দেখি ঘূর্ণিঝড়, নানান ধরনের সিগন্যালগুলো থাকেই। তো এবারের ঘূর্ণিঝড়টি আসলে রেমাল, যেটি এখন ভারত বাংলাদেশের উপকূলে রয়েছে এবং ধারণা করা হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 6টি জেলা সেটি আসলে আক্রান্ত হতে পারে এবং আগামী আজ রোববার মধ্যরাত নাগাদ সেটি আঘাত আনতে পারে। প্রস্তুতি চলছে। তারপরে এই অভিজ্ঞতাটি আমাদের তো আসলে খুব বেশি সুখকর নয় যে একটি ঘূর্ণিঝড় আসলে সেটি সামাল দেওয়ার জলবায়ু পরিবর্তনের কারণে প্রভাবটা আস্তে আস্তে বাড়ছে। ধন্যবাদ। মানুষ আর প্রকৃতি দুটোই বাংলাদেশের মানুষের জন্য চ্যালেঞ্জের কারণ এবং তার প্রমাণ আমরা দেখি। এবং এটা যে শুধুমাত্র আধুনিক কালে হচ্ছে তা নয়, প্রাচীন কালেও আমরা দেখেছি যে নদীর দুই পাশে বাঁধ নির্মাণের জন্য রাজন্যবর্গ 10 ফিট উঁচু আর 20 ফিট লম্বা মাটির স্ল্যাব তৈরি করে নদীর পাশে বসাতে, যাতে নদীর পানি স্ফীত হয়ে দুই কূল প্লাবিত না করে। তো প্রাচীনকালেও আমরা দুর্যোগ দেখেছি, প্রকৃতির দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ। তো নতুন করে এটা বাড়ছে, এটা মানুষের কারণেই। এবং আইলার কথা আমরা জানি, আইলার ক্ষত এখনো শুকায়নি। আবার রেমেল আসছে। রেমেল ভারত বাংলাদেশ দুই দেশকেই আক্রান্ত করবে। আমরা কিছুই করতে পারি না প্রকৃতির বিরুদ্ধে, তবে আমাদের ক্ষতির পরিমাণ কমাতে পারি প্রচেষ্টার মাধ্যমে, দুর্যোগ প্রস্তুতির মাধ্যমে। এইটুকু করতে পারি। তবে আমরা চাই যে মানুষ যেন কম ক্ষতিগ্রস্ত হয়। এই যে পত্রিকায় পড়ছিলাম, ঝড়ের কথা শুনলেই বুকটা কাঁপিয়ে ওঠে সাধারণ মানুষ বলে, কারণ তারা দেখেছে যে এর আগে তাদের অভিজ্ঞতায় ঝড়, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এলে কি হয় তাদের। তো সেই জন্যে বিশেষ করে উপকূল অঞ্চলে আমাদের যথেষ্ট সমস্যা রয়ে গেছে। এবং বঙ্গবন্ধু 72-এ দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে প্রথম যে উল্লেখ করেছিলেন যে উপকূল অঞ্চলে সবুজ বেষ্টনী তৈরি করতে হবে, অর্থাৎ সবুজ বনানী গড়ে তুলতে হবে, যাতে করে জলোচ্ছ্বাসের প্রভাব কম থাকে। সেটা আজও হয়নি, আমাদের আজও হয়নি। তো সেই জন্যে আমি মনে করি যে বাংলাদেশের অনেক কিছু করার আছে যা আজও করছে না বাংলাদেশ। স্যার, একটা প্রস্তুতি তো সবসময় আমাদের থাকে, কিন্তু ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য যেই ধরনের প্রক্রিয়া দরকার কিংবা ঘূর্ণিঝড় পরবর্তী যেই প্রক্রিয়াগুলো দরকার সেটি সরকারের আসলে যথেষ্ট পরিমাণ হয় কিনা, বা এই যে মানুষগুলোকে দুর্গত এলাকা থেকে নিয়ে আসা হয় সেই মানুষদের যে নিজেদের ভিটে বাড়ি বা তাদের যে সম্পদ সেটি রক্ষার যথেষ্ট উদ্যোগ আছে কিনা? আপনাকে ধন্যবাদ। আমার শ্রদ্ধেয়
অধ্যাপক সাহেব যেটা বলেছেন, সেই প্রাচীন আমল থেকে আমরা এই সমস্ত দুর্যোগের মোকাবেলা করে আসছি। তা সেই সময় তো আর আমরা পুঁথি পুস্তকের মাধ্যমে বা প্রফেসর সাহেবের মতো জ্ঞানী ব্যক্তিদের কাছে যা শুনেছি তাই, কিন্তু নিজেদের অভিজ্ঞতা যেটা, সেটা ধরুন আমার ব্যক্তিগতভাবে 60-এর দশক, 70-এর 80 দশক ইত্যাদিতে, তখন আমি সরকারি চাকরিতে ছিলাম। তখন দেখেছি কি অবস্থা। 60-এর দশকের প্রথম দিকে ছাত্র ছিলাম, পরে চাকরিজীবী ইত্যাদি ইত্যাদি। তো সেই থেকে শুরু করে অদ্যাবধি আমাদের অভিজ্ঞতার আলোকে, সরকারি প্রচেষ্টার আলোকে আমি বলবো পরিস্থিতি কিন্তু যথেষ্ট উন্নতি হয়েছে। অর্থাৎ আগে তো 60-এর দশকে যখন পাকিস্তানি আমলে যখন একটা সাইক্লোন বা একটা এই ধরনের কিছু বড় রকমের একটা দুর্যোগ হতো, ঘটনা ঘটে যাওয়ার পরে তারপরে আমরা জানতাম। আগে থেকে কোনো পূর্ব খুব কম ছিল। কিন্তু এখন প্রযুক্তিগত উন্নতি হয়েছে, আর বলেন যে মানুষ ঠেকে শেখেই হয়েছে। ফলে এখন বিশ্বে কিন্তু বাংলাদেশের একটা সুনাম আছে যে তারা দুর্যোগ মোকাবেলায় কিন্তু তারা শীর্ষেই আছে বলা যায় অনেকটা। এবং এটা ঠিক, আগে যেরকম ছিলাম সেরকম না। মানে মার খেতে খেতে এখন কিরম করে মার ঠেকাতে হয় সেটা আমরা শিখে গেছি। তো সেই জন্যে ভালো কথা। কিন্তু এখানে আমাদের আত্মতুষ্টির কোনো অবকাশ নাই। কারণ যারা উপকূলীয় অঞ্চলে আছে, কিছু না হলেও তাদের কিছুটা তো সব ইয়েতেই, মানে জলোচ্ছ্বাসী হোক বা সাইক্লোন হোক, যাই হোক, এটাতে তাদের কিছু না কিছু ক্ষতি হয়, জানমালের ক্ষতি হয়, গবাদি পশুর ক্ষতি হয়। সেই জন্যে এগুলো যাতে আস্তে আস্তে একেবারে কমিয়ে আনা যায় সেটা চিন্তা করা উচিত আর কি, এবং সেটা বোধহয় চিন্তা করা হয়। স্যার, আমরা ভিন্ন দিকে যেতে চাই, সেটি হচ্ছে যশোরে একজন আওয়ামী লীগের এমপি, তিনি ভারতে খুন হয়েছেন এবং সেটি আসলে সাম্প্রতিক সময়ে বেশ আলোচিত ঘটনায় বলা যায়। এই ঘটনায় সরকারের যে অবস্থান কিংবা দুই দেশের যে সম্পর্কের যে বিষয়টি, এখন পর্যন্ত তার লাশটিও খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ হত্যাকাণ্ডের 5 দিন পার হয়ে গেছে, 5 দিনেরও বেশি পার হয়ে গেছে, যেটি জানার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাননি, তারা এখন যাচ্ছেন খুঁজতে। আসলে এই যে দুই দেশের সম্পর্ক বা এই যে ধরনের একটি আলোচিত ঘটনায় আমাদের সরকারের যে অবস্থান, সেটি আসলে যথেষ্ট যুক্তিযুক্ত কিনা? ধন্যবাদ আপনাকে। এই সাংসদ আনারের হত্যাকাণ্ড নিয়ে আমি যা তথ্য সংগ্রহ করেছি তার ভিত্তিতে আমার দুটো প্রশ্ন আছে। একটি প্রশ্ন হচ্ছে রাজনীতির দশা, যে আনারের মতো একজন ব্যক্তিও মনোনয়ন পান। তো রাজনীতি কোন পর্যায়ে পৌঁছলে এটা সম্ভব হয়? কারাগারের রোজনামচায় বঙ্গবন্ধু লিখেছেন, আগে গুন্ডা পরে পান্ডা, এই হলো রাজনৈতিক নেতার ডেফিনেশন। তো তার সম্পর্কে বলা হয়েছে তিনি বাড়ি বাড়ি মোটর সাইকেলে করে ঘুরতেন, কিন্তু আড়ালে করতেন চোরাচালানের ব্যবসা এবং সোনা চোরাচালান। আবুধাবি থেকে সোনা এনে ভারতে বিক্রি করতেন। সেই জন্যে রাজনীতির দশা আর তার মনোনয়ন পাওয়া নিয়ে আমার সমস্যা। তো কারণ মাননীয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি দুজনেই শোক প্রকাশ করেছেন, ভালো কথা। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে যে তিনি আদৌ খুন হয়েছেন কিনা। কারণ রক্তমাখা কাপড় চোপড় পাওয়া গেছে তার, কিন্তু তার লাশ পাওয়া যায়নি। টুকরো টুকরো করে কোথায় ছড়িয়েছে। কলকাতা পুলিশ লাশ সন্ধানে খালেও জাল ফেলছে, আমরা ছবি দেখছি, ভিডিও। তা এখন কথা হলো তিনি কি খুন হয়েছেন কিনা। আমার আরও কিছু প্রশ্ন আছে। তার মেয়ে শুধুমাত্র উচ্চবাচ্য করছে, তার স্ত্রীর কোনো কথা আমরা এখনো শুনিনি। তো সব কিছু মিলিয়ে
আমার কাছে এই হত্যাকাণ্ড নিয়ে ধোঁয়াশা হয়েছে। সরকার এই ধোঁয়াশা পরিষ্কার করতে হবে। সরকারের কিন্তু আরও দুটো ঘটনা সরকারকে একটু বেকায়দা ফেলেছে। একটা হচ্ছে আমাদের সাবেক সেনাপ্রধান আজিজ আহমদের ঘটনা, আর সাবেক পুলিশ প্রধান বেনজির আহমদের ঘটনা। দুটো ঘটনার মধ্য দিয়েই সরকারের ভূমিকা নিয়ে নানাবিধ প্রশ্ন তৈরি হয়েছে। এবং তিনটি ঘটনাই বলবো, কারণ রাজনীতিতে এমন মানুষ কি করে আসেন, আমার প্রশ্ন সেটা। তবে তিনি যে খুন হয়েছেন সেটা আমরা এখন নিশ্চিত নই, তবে খুন হয়ে থাকলে তার সঠিক বিচার হতে হবে। খুনের বিচার বাংলাদেশে হয় না। আমি দুঃখিত, কারণ বঙ্গবন্ধু হত্যা খুনের বিচার করেছি, রায় কার্যকর করতে পারেনি। রাজাকার আলবদরদের আমরা কিছুটা বিচার করেছি, কিন্তু সবাইকে বিচার করতে পারেনি। একটি আদালত ধীরে ধীরে কাজ করছে। কিন্তু সাগররুনি হত্যাকাণ্ড, একসঙ্গে দুজনকে হত্যা করা হলো, 108 বার পিছিয়ে গেল র্যাব, প্রতিবেদন দিতে পারল না। আমার মহামান্য আদালতের কাছে সবিনয় প্রশ্ন, তারা 108 বার কেন গ্রহণ করছেন তাদের অজুহাত? র্যাব যদি না পারে তো অন্য কোনো বিদেশি সংস্থা আছে। আচ্ছা, তারপরে প্রায় 1 যুগ হয়ে গেল নারায়ণগঞ্জের ত্বকী হত্যার। আসামি আমাদের চোখের সামনেই ঘোরে, কিন্তু পুলিশ সব কিছু তৈরি করে ফেলেছিল, তারপর হঠাৎ করে যেন পিছিয়ে গেল। তনু মিতু হত্যা আমরা কিছুই শুনি না। মিতু হত্যা কিছুটা নড়াচড়া হয়, কিন্তু তনু হত্যা কিছু হয় না। তা আমার কথা হচ্ছে, মানুষ খুন হলে খুনির বিচার হবে, খুনের বিচার খুনির বিচার দুটোই হবে, নইলে গণতন্ত্র হয় না, আইনের শাসন হয় না। আইনের শাসন না থাকলে গণতন্ত্র থাকে না। তো আমি চাই সব খুনেরই বিচার হোক। সরকার আমাকে আমার প্রত্যাশা প্রাপ্তি যেন পূরণ করে, কারণ সংবিধান, মনে রাখবেন, সংবিধানে 7(1) ধারায় বলা আছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। প্রজাতন্ত্র শব্দটি রিপাবলিকের সঠিক বাংলা এটা নয়, আমি বহুবার বলেছি, লিখেছি। তবে এটা তো ঠিক, জনগণের হাতে সব ক্ষমতা, বাস্তবে কিন্তু তা নাই। বাস্তবে ক্ষমতা কার হাতে আমরা জানি। তো সেই জন্য জনগণকে তুষ্ট করতে হলে জনগণ উপযোগী শাসন ব্যবস্থা গড়ে তুলতে হবে। আমার আমি দুটো প্রশ্ন আপনার কাছে, একটা হচ্ছে যে স্যার যেটি তুলেছেন তিনি আদৌ খুন হয়েছেন কিনা সেটি আসলে নিশ্চিত হওয়া দরকার। মাননীয় সংসদ সদস্য আদৌ খুন হয়েছেন কিনা সেটি আসলে নিশ্চিত হওয়া দরকার, কারণ যেহেতু জবানবন্দিতে বলেছেন আসামিরা, আটক আসামিরা যেহেতু জবানবন্দি বলেছেন, কিন্তু জবানবন্দি তো ফিরিয়ে নেওয়ার দৃষ্টান্ত রয়েছে, জবানবন্দি অস্বীকার করারও না, সেটা ঠিক আছে। আরেকটি বিষয় হলো যে বিদেশের মাটিতে বা আমাদের একটি বন্ধু রাষ্ট্রের মাটিতে একজন সংসদ সদস্য খুন হয়েছে, এটি আসলে কূটনৈতিকভাবে কিভাবে মোকাবেলা করা সম্ভব? এইখানে আসলে তাকে যেই ধরনের নিরাপত্তা বা যে ধরনের দেওয়া দরকার সেটি আসলে ভারত দিয়েছে কিনা? কাকে? এই সংসদ সদস্যকে, এমপি সাহেবকে? এমপি সাহেব তো এমপি পরিচয়ে তো যায় নাই, কোন সরকারি সফরও না, কিছুই না। একজন সাধারণ নাগরিক হিসাবে, বাংলাদেশি নাগরিক হিসাবে তিনি দর্শনা দিয়ে তিনি চলে গেছেন এদিকে। ওখানে সরকারি কোনো ইনভলভমেন্ট নেই। অতএব সেখানে তার যে প্রোটোকল পাওয়া বা তার এটার প্রশ্ন আসে না, একজন সাধারণ নাগরিক। যাই হোক, এ নিয়ে আমরা বলছি না, কিন্তু এর পরবর্তী পর্যায়ে যখন জিনিসটা প্রকাশিত হলো, ব্যাপার হলো, প্রথম যখন আমরা জানলাম পত্রপত্রিকার মারফতে যে এই আনোয়ারুল আজিম ওরফে আনার সাহেব তিনি ভারতে গেছেন এবং তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না, এই পর্যন্তই ছিল। ভারতে গেছেন, গুম হয়ে গেছেন, সন্ধান পাওয়া যাচ্ছে না। তা আমরা এই পর্যন্তই, আমি অন্তত মনে করেছি, আরে লোকটাকে নিশ্চয়ই গুম করা হয়েছে বা কেউ কোনো দুষ্কৃতকারী হাতে পড়েছে। একদিন পরেই বোধহয় জানা গেল যে না, তিনি খুন হয়ে গেছেন। এবং তারপরে সমস্ত, প্রথম যখন শুনেছিলাম যে তাকে পাওয়া যাচ্ছে না, গুম হয়ে গেছে, তখন খুবই মন খারাপ লাগছিল যে একটা লোক গেল,
আর গিয়ে তারপরে তাকে আর পাওয়া যাচ্ছে না, এটা একটা কথা হলো। পরে তার আমলনামা যখন প্রকাশিত হতে শুরু করলো, তখন তো একে রীতিমতো শিহরিত হয়ে উঠছে, একেবারে একদিকে রোমাঞ্চিত আর একদিকে শিহরিত। কি জন্যে? যে এরকমও হয় নাকি যে একেবারে এত মামলাতে জড়িত, 20টা না 22টা মামলা তার বিরুদ্ধে, তার মধ্যে কোনো কোনো মামলাতে সাজা টাজাও হয়েছিল, মাপটা পেয়ে গেছে কোনোরকম করে ইত্যাদি, কিন্তু বারবার, একবার নয় দুবার নয় 3বার তাকে নমিনেশন দেওয়া হয়, তাকে মনোনয়ন দেওয়া হয়। এবং সেটার সাফাই হিসাবে আমাদের একজন শ্রদ্ধেয় নেতা বলেছেন যে সে তার ব্যক্তিগতভাবে তার কি চরিত্র এটা তো ব্যাপার নয়, সে এলাকাতে জনপ্রিয়। এটা একটা কথা হলো নাকি? এলাকাতে যদি একটা চোর, একটা বদমাইশ, একটা ডাকু, একটা দস্যু, একটা দুর্নীতিবাজ লোক, সে যদি জনপ্রিয় হয়ে যায় তখন তাকে স্যালুট দিতে হবে? এটা তো কোনো কথা না, তাকে কন্ডেম করতে হবে। তো এখন অনেক প্রশ্নগুলো এসে গেছে। আমার মনে হচ্ছে কেন জানি একটা প্রচেষ্টা চলছে যে তাকে মানে তার যে একটা অন্ধকার দিক তার আছে তার চরিত্রের বা তার জীবনের, সেটাকে একটু চাপা দিয়ে বা সরিয়ে রাখার চেষ্টা চলছে। কি জন্যে? ওই প্রশ্নটা যে এই ধরনের লোক রাজনীতিতে বা কোনো একটা বিশেষ দলে, একটা বড় দলে, একটা ঐতিহ্যবাহী দলে কেমন করে স্থান পায়, এবং শুধু স্থান পাওয়া নয়, কেমন করে সে বারবার নমিনেশন পায়। তো এইটা একটা। আর একটু প্রসঙ্গক্রমে আলোচনা করেছেন, উল্লেখ করেছেন শ্রদ্ধেয় প্রফেসর সাহেব ওই সেনাপ্রধান আজিজ আহমদ এবং পুলিশ প্রধান বেনজির, এগুলো সবই নজিরবিহীন। বেনজির হোক বলুন, আর আজিজ আহমদ বলুন, আর ওই কি বলে এমপি আনার এমপি আনার, আনোয়ারুল আজিম আনার, সবই বেনজির, মানে নজিরবিহীন আর কি। নজিরবিহীন। আর আমাদের পড়বি পড় মালির ঘাড়ে একই সঙ্গে সব কিছু এসে পড়েছে এক সময়। আশ্চর্য একটা কাকতালীয় ব্যাপার, 1 সপ্তাহের মধ্যেই সব কিছু উদ্ঘাটিত। কিন্তু এই যে আজিজ আহমদ বা পুলিশ প্রধান বেনজির, এগুলোর কাহিনী যেটা, সেটা কিন্তু পুরানো। আজিজ আহমদ সাহেব তো 3 বছর আগে তিনি রিটায়ার করে গিয়ে বহাল তবিয়তে একেবারে খুব ভালোই ছিলেন, নিরাপদে ছিলেন। এখন হঠাৎ করে তাকে নিয়ে হুলস্থুল আরম্ভ হয়েছে আর কি। আর বেনজির সাহেব, ওরে বাবা, আজকের পত্রিকায় দেখলাম যে কত 300 বিঘা না কত বিঘা জমির মালিক। 345 বিঘা। জি, 345 বিঘা। 345 বিঘা। বাবা রে বাবা। 345 বিঘার। আর তার স্ত্রী আবার তার মধ্যে বোধ হয় 100-200 না 250, মানে সিংহভাগ হচ্ছে স্ত্রীর। তো এরা কি বেতন পেত? নাকি তার জন্য কোনো বিশেষ বেতন, বিশেষ ভাতার ব্যবস্থা ছিল? আমিও তো সরকারি চাকরি করে এসেছি প্রায় 40 বছর, কই এরকম তো কোনোদিন কল্পনাও করতে পারি নাই। তো ব্যাপারটা হলো যে যখন এই সমস্ত অতিমানব এরা যখন আস্তে আস্তে মানে শক্তিশালী হয়, বেড়ে উঠে, তখন বুঝতে হবে এদের পিছনে নিশ্চয়ই কেউ না কেউ বাতাস দিচ্ছে, শক্তি যোগাচ্ছে, কারোর ছত্রছায়ায়, কারোর কল্যাণ স্পর্শে তারা বড় হয়। এই সংস্কৃতিতে চলবে না। আমি বা প্রফেসর সাহেব বা আপনিও অলমোস্ট, আমাদের তো সময় প্রায় শেষ। নাগরিক হিসাবে দায়িত্ব পালন বা এই দেশে বসবাস করার সময় শেষ। কিন্তু আগামী প্রজন্ম যারা আসতেছে, যাদের বয়স মনে করুন 30-এর নিচে, তাদের জন্য তো সমস্ত বিস্তীর্ণ ক্ষেত্র রয়েছে সামনে। এই দেশটাকে তারা চালাতে হবে, এই দেশটাকে তারা নিয়ে যেতে হবে। এই সমস্ত যদি দৃষ্টান্ত সামনে থাকে, আর এই সমস্ত যদি কুদৃষ্টান্ত, আর এই সমস্ত যদি মানে খেলা জমতে থাকে, তাহলে তারা কি শিক্ষা পাবে? আমাদের স্কুলে এখন যারা পড়ে, কলেজে যারা পড়ে, ইউনিভার্সিটি যারা পড়ে, যারা রাজনীতি করতে চায়, যারা মন্ত্রী হতে চায়, যারা দেশ চালাতে চায়, তারা কি পাচ্ছে? এমপি হতে চায়। এমপি হতে হলে পরে কি হতে হবে?
স্বর্ণ কারবার করতে হবে, সোনা চোরাচালানের ব্যাপার করতে হবে, তারপরে আরো অন্যান্য ওগেরা ওগেরা। তো দিস ইজ টু ব্যাড। পচনটা ধরেছে আমার মনে হয় বেশ ভালোভাবেই ধরেছে পচন। এবং লক্ষ্য করে দেখুন এই যে 250 বিঘা মালিক আর অমুক তমুক ইত্যাদি যেটা স্বর্ণ চোরাচালান, এগুলাতে কিন্তু ওই সাধারণ মানুষ রাম শাম যদু মধু রাম রহিম করিম এরা না, সাধারণ মানুষ না, আপনারা আমার মতো যারা উপরতলার মানুষ, আর আরো উপরতলা যারা, যেখানে আপনার আমারও স্থান নাই, সেই সমস্ত মানুষরাই কিন্তু এই সমস্ত কাহিনী সৃষ্টি করতেছেন। সময় এসেছে এদেরকে ভালো করে জাতির কাছে চিহ্নিত করে দেওয়া। এর বেশি আর এইখানে আর কিছু বলা যাবে না, বলছিও না। স্যার, এই যে অনিয়মের কথা বলেছে, এর আগে আমরা অনেক আগে এই বালিশের মধ্যে টাকা রাখার সংবাদ দেখেছিলাম, মানে গণমাধ্যমের যে অল্প কয়েকজনের নাম আসে সেগুলো শুধু জানতে পারি, এর বাইরেও তো অনিয়ম দুর্নীতি রয়েছে। আপনার কি মনে হয় স্যার সুশাসনের অভাব রয়েছে, বা রাজনীতিটি কলুষিত হওয়ার কারণে আসলে এ ধরনের ব্যক্তিরা জেগে উঠছেন আস্তে আস্তে? ধন্যবাদ আপনাকে। গোটা দেশে এই মুহূর্তে কোনো শাসন নেই, আমি দুঃখিত। আমার সামনে একজন প্রশাসক বসে আছেন, তিনি আমাকে জানাবেন যে শাসন আছে কিনা, কারণ তিনি একদিন শাসনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তো সেই সুবাদে বাক্সে টাকা রাখা বা যে, আমি তো এখন ব্যাংকে টাকা রাখতে সাহস পাচ্ছি না। তো এখন আমার মতো মধ্যবিত্ত মানুষ, মধ্যবিত্ত বলবো বাংলাদেশের রকম সকম দেখে বলছি, তো ব্যাংকে টাকা রাখার সাহস পাই না। একবার অনেক চিন্তা ভাবনা করে সোনালী ব্যাংক, সরকারি ব্যাংকে কিছু টাকা রাখে। আচ্ছা, তার আগে একটু যোগ করে দেই, সরকারকে বেকায়দা ফেলার মতো আর একটি খবর হয়েছে, সেটা হচ্ছে জার্মান রেডিও ডয়চে ভেলে। ডয়চে ভ্যালিতে আমাদের শান্তি বাহিনীতে কর্মরত সেনাবাহিনী সম্পর্কে নেতিবাচক খবর হয়েছে। আইএসপিআর অবশ্য এটাকে নস্যাৎ করে দিয়েছে। তবে আমরা চাই, কারণ চাই যে আমার সেনাবাহিনী বিদেশে আমার দেশের নাম যেমন উজ্জ্বল করেছে তেমনই উজ্জ্বল করুক। তবে ডয়েচে ভ্যালি কেন করলো সেটাও সরকারের একটু খতিয়ে দেখা দরকার বলে আমি মনে করি। শুধু উড়িয়ে দিলে হবে না যে আমাদের সেনাবাহিনী যা করছে তাতে কোনো সমস্যা আছে কিনা সেই দেখতে হবে। তো সব মিলিয়ে আমি, দেখুন 1476-এ ইংল্যান্ডে একজন বিচারপতি স্যার জন ফর্টেস্কু সারা দেশের অবস্থা দেখে, এখনকার মতো অবস্থা দেখে একটা বই লিখেছিলেন। বইটি তখনও ছাপাখানা আসেনি, হাতে লিখেই। বইটির শিরোনাম ছিল গভর্নেন্স অফ ইংল্যান্ড। তো বইটি পাণ্ডুলিপি আকারে আমি এডিনবরা বিশ্ববিদ্যালয় আর এডিনবরা ইউনিভার্সিটি লাইব্রেরিতে পড়েছি। পাণ্ডুলিপিটি ওখানে আছে, পাবলিক লাইব্রেরিতেও কপি আছে। অনেক কষ্টে পড়তে হয়েছে, কারণ ওই সময়ের ইংরেজি তো বোঝা যায় না আর কি। তবে ওখানে কথা ছিল যে কি করলে দেশের শাসন সুশাসনে রূপান্তরিত হবে। সুশাসনের কথা পণ্ডিতেরা বলেন, আমি বলি না। আমি বলি আগে শাসন দাও, শাসন দাও, তাহলেই সুশাসন আসবে। শাসনই যেখানে নাই সেখানে সুশাসন হবে কি করে? তো এখন কথা হচ্ছে, সপ্তম হেনরি টিউডর রাজবংশের প্রথম রাজা, তিনি 1485-তে ক্ষমতায় এসে এই কাজগুলো করেছেন। আমরা ইতিহাসে পড়ি, ইতিহাসে সেই জন্য একটা সমস্যা হয়েছে। সপ্তম হেনরি কি ফর্টেস্কুর বই পড়েছিলেন? আমরা কোনো প্রমাণ পাইনি, তবে কাজগুলো প্রায় মিলে গিয়েছিল। তা এখন আমার কাছে মনে হয় গভর্নেন্স অফ বাংলাদেশ নামে একটা বই লেখা দরকার, যারা প্রাজ্ঞবিজ্ঞ মানুষ। কিন্তু কথা হচ্ছে যে সে বই পড়বে কে?
আমি তো আমাদের বিভিন্ন মন্ত্রীদের যে অবস্থা দেখি, আজকেও আপনার অনুষ্ঠানে আসবার আগে আমি একজন সংশ্লিষ্ট মন্ত্রীর কথা শুনছিলাম, তিনি তো কথাই বলতে পারছেন না, তো আর কাজ করবেন কি করে। তো সেই জন্যে অনেক মন্ত্রী খুব ভালো কাজ করছেন, তাদেরকে ধন্যবাদ দেই, কিন্তু অনেকে ভালো কাজ করছেন না, তাদেরকে সমালোচনা করি। কারণ ওই যে সংবিধানের ৭ ধারায় জনগণই সব ক্ষমতার মালিক, মন্ত্রীকে করেনি, সরকারকে করেনি, কোনো প্রতিষ্ঠানকে করেনি, করেছে সবাইকে। তো সেই জন্যে তাদের ক্ষমতা দেখতে চাই এই দেশটি যেন মানুষের দেশ হিসেবে গড়ে ওঠে। স্যার, আপনি ডয়েচে ভেলের প্রতিবেদনটির কথা বলেছেন, সেটি নিয়ে আইএসপিআর যদি একটু প্রতিবাদ জানিয়েছে, এবং এর পাশাপাশি আমি যদি বলি যে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের যে ভূমিকা, সেটিকে নিয়ে কোনো ধরনের আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হচ্ছে বাংলাদেশ ষড়যন্ত্রের শিকার হচ্ছে, অস্বীকার করা যায় না। তার কারণ বাংলাদেশ যখন এ ধরনের রিপোর্টের মুখোমুখি হবে, তখন বাংলাদেশের শান্তিরক্ষী মিশন নিয়ে প্রশ্ন উঠবে জাতিসংঘের পক্ষ থেকে। সেই জন্য আমি বলেছি বাংলাদেশ সরকারকে খুব ভালোভাবে বিষয়টি খতিয়ে দেখতে হবে যে এর মধ্যে ষড়যন্ত্র আছে না যথার্থতা আছে। আমরা একটা বিরতি নিয়েছি, তারপর আবার আলোচনায় ফিরবো। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন, ফিরবো কিছুক্ষণ পরে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ অ্যান্ড ভিউজে। স্যার, অনেকগুলো বিষয় চলে আসছে, সেটি তার সবচেয়ে বড় বিষয় যেটি ছিল যে সুশাসনের অভাবের কারণে আসলে এ ধরনের অনিয়ম দুর্নীতি বাড়ছে কিনা। দেখুন, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, পাকিস্তানি আমলে আমরা সব সময় বলে এসেছি, পাকিস্তানি আমলে চাকরিও করেছি, ছাত্রও ছিলাম, ছাত্র রাজনীতিতেও ছিলাম, সবই। তখন সবসময় বলেছি কি যে এখানে কোনো বিচার নাই, শাসন নাই, কিচ্ছু নাই, ওদের যা মর্জি সেরকমভাবে চালায়। কথাটা একেবারে মিথ্যা ছিল না। তবে এটা ওই রাজনীতির বেলা হয়তো এরকম ছিল, কিন্তু সাধারণ মানুষের কাছে কোনো সময় শোনা যায়নি যে সে সঠিক বিচার পাচ্ছে না। সাধারণ মানুষ যদি বিচার প্রার্থী হয়, সেই আমলের কথা বলছি, পাকিস্তানি আমলের কথা বলছি, বা তারও আগে ব্রিটিশ আমলে, তখন তাকে কোনো দলের সদস্য হতে হবে না, কোনো এমপি সাহেবের, কোনো রাজনৈতিক নেতার কাছে গিয়ে তৈলমর্দন করতে হবে না। ওখানে আইনের একটা মোটামুটি নিশ্চয়তা ছিল যে আইনের। কিন্তু বাংলাদেশ হওয়ার পরে কি হলো, যেহেতু আমাদের কাছে এসে গেল ব্যাপারটা, আমরা রাজা হয়ে গেলাম, প্রজা থেকে রাজা হয়ে গেলাম, বাস আর যাবে কোথায়? আমরা এখন ইচ্ছা মতো এটাকে কুক্ষিগত করে ফেললাম। দুঃখের বিষয় যে সুশাসনের জন্য আর কি এত লালায়িত ছিলাম আমরা, যে আমরা সুশাসন পাচ্ছি না। আমরা বলেছি, এই সমস্ত কথা বলেছি স্বাধীনতার আগে, যে দেশে সুশাসন আসবে। সেই সুশাসন কোথায়? নির্বাসিত। এখন সুশাসন নির্বাসিত কেন হলো? আমি যদি বলি সুশাসন নির্বাসিত হয়েছে যে কিছু মাসলম্যান, কিছু শক্তিশালী ব্যক্তি, কিছু তথাকথিত বিত্তশালী দণ্ডমুণ্ডের কর্তা কিছু ব্যক্তি, তারা এটার জন্য দায়ী। তারা মনে করছেন তিনারা যেভাবে চালাবেন সেটাই, এবং সেটা করতে গিয়ে তারা সব কিছুকে তারা পলিটিসাইজ করে ফেলেছেন, রাজনীতিকরণ করে ফেলেছেন। সমস্ত কিছুর মধ্যে রাজনীতি ঢুকে পড়েছে। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে শাসন ব্যবস্থা, বিশেষ করে প্রশাসন ব্যবস্থা, যেটা দেশে আইন বলবৎ রাখবে, আইনের শাসন বলবৎ রাখবে, সেই শাসন ব্যবস্থাটাকে রাজনীতিকরণ করে ফেলা হলো। এটাই সবচেয়ে দুঃখের বিষয়। এবং সেখানে শুধুমাত্র এটার জন্য রাজনীতিবিদদের দোষ দিয়ে লাভ নাই। কিছু সুযোগ সন্ধানী, কিছু অতি চালাক আমলা যারা বেশ উপরের দিকে অবস্থান করতেন, তারা দেখলেন এই তো সময়, এই তো সুযোগ, তারা হাত মিলাই ফেললেন ইয়েদের সঙ্গে,
রাজনীতিবিদ আমরা আছি, আপনি যেভাবে চালাইতে বলবেন আমরা কয়জন আছি, বাস। এইখান থেকে যে শুরু হলো, এইটা করে শাসন ব্যবস্থা এই দেশে একদম, যেটা প্রফেসর সাহেব বলছেন, শাসন ব্যবস্থাই নাই এখন বলতে গেলে। এখন সমস্ত হাতের আন্দাজে চলতেছে। এটা করে সর্বনাশ করা হয়েছে, বিশেষ করে প্রশাসনে। আমি যেহেতু সারা জীবন প্রশাসনে চাকরি করেছি, সেই জন্য বলছি, অভিজ্ঞতা বলছি, প্রশাসনকে রাজনীতিকরণ করে একেবারে সর্বনাশ করা হয়েছে দেশের মানুষের আর ন্যায় বিচার পাওয়ার আর জায়গা থাকছে না। এটা যত শিগগির সম্ভব এটার থেকে মুক্তি পেতে হবে। এখন কিভাবে মুক্তি পাওয়া যায়, এটা আবার ওই যারা এই রাজনীতিকরণ করেছেন তাদের কি বোধোদয় হওয়া উচিত যে এটা করে তো দেখলাম, প্রশাসনকে তো রাজনীতিকরণ করে দেখলাম কিভাবে কি সমস্ত কিছু নয়ছয় হয়ে যায়, তাহলে পরে এখন এটা থেকে আমরা এখন সুশাসনের ব্যবস্থা করি, তাদেরকে করতে হবে। তা না হলে পরে এই বেনজির আহমদ বলেন আর আজিজ আহমদ বলেন কিংবা সংসদ সদস্য আনার সাহেব, আনোয়ারুল আজিম আনার, এরা তো সমস্ত কিছু ওই, যেহেতু দেশে আইনের নাই, শাসন নাই, সেই জন্য তাদের উত্থান হয়ে দেশের সর্বনাশ ঘটে। এটা থেকে বের হয়ে আসতে হবে। স্যার, আমরা নির্বাচনের আগে এই আইন শৃঙ্খলা বাহিনী বেশ কিছু স্যাংশনের বিষয়টি, যুক্তরাষ্ট্রের স্যাংশনের বিষয়টি আলোচনা ছিল। এর আগে আয়নাঘর ছিল, এখন নতুন করে ডয়েচে ভেলের প্রতিবেদন। এগুলো কি স্যার আপনার কি মনে হয় যে অনিয়ম বা বিশৃঙ্খলার কারণে, নাকি একটা টার্গেট, দীর্ঘমেয়াদী কোনো টার্গেট? এর আগে আমরা 111ও দেখেছি দেশে। ধন্যবাদ। অনিয়ম বিশৃঙ্খলা থাকতে পারে, বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান অনিয়ম বিশৃঙ্খলার বাইরে নয়। তবে সেই স্যাংশন বা বিধিনিষেধ দেবার সক্ষমতা, উপযুক্ততা যুক্তরাষ্ট্রের আছে বলে আমি তা বিশ্বাস করি না। কারণ যুক্তরাষ্ট্রের নিজের আয়নায় যদি মুখ দেখে, দেখবে তার অনেক সমস্যা আছে। সেই জন্যে আর যুক্তরাষ্ট্রের গণতন্ত্র কি আছে? জোনাথন রাউচ, একজন মার্কিন সাংবাদিক, তিনি প্রশ্ন তুলেছিলেন, ডেমোস্ক্লেরোসিস, আমেরিকায় গণতন্ত্র নেই, আছে ডেমোস্ক্লেরোসিস। তো সেই জন্য আমেরিকা যোগ্যতা নেই আমি প্রশ্ন তুলি। তবে একটি কথা ঠিক, বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানই ত্রুটিমুক্ত নয়। আমি 72-এর দেশ স্বাধীন হবার পরই একটি কৌতুক শুনেছি, কৌতুকটার কথা বলে নেই, যে পুরনো ঢাকায় ছাত্র ইউনিয়নের এক তরুণ মুক্তিযুদ্ধ করে দেশে ফিরেছে। সেই মহল্লার একজন বয়স্ক মানুষকে সবসময় শ্রদ্ধা করত। রাজনীতির সঙ্গে তার সাযুজ্য ছিল না, তবে মতামতকে গুরুত্ব দিত। দেখা করতে গেছে মুক্তিযুদ্ধের পরে, তো জিজ্ঞেস করেছে, হাসা মিয়া কেমন আছেন? বালাই আছি বাবা। তো কি দেখতেছেন, কি বুঝতেছেন? সে বলেছে, ছাসা মিয়া বলছে, বাবা ব্রিটিশ আমলে আসছিল শাসন, অর্থাৎ শাসন দেখেছে। পাকিস্তানি আমলে আইল শোষণ, এখন হালায় শুনি খালি ভাষণ আর ভাষণ। তো এখন ভাষণ দিয়ে দেশ চলে, কিন্তু দেশ কার্যকরভাবে চলছে কিনা, আপনি বাজারে গেলে বাজার করতে পারেন না, ওষুধ কিনতে পারেন না, কোনো কিছুই করতে পারেন না, পথ দিয়ে হাঁটতে পারছেন না, নিরাপত্তা নেই, অনেক সমস্যা আর কি। তাহলে দেশটা হলো কি? আমরা মুক্তিযুদ্ধ করে দেশটা অর্জন করেছি, সেই দেশটি এই অবস্থা আমি কখনোই আমার কাছে কাঙ্ক্ষিত বাঞ্ছিত নয়। আপনি এতক্ষণ রাজনীতিবিদদের কথা বলা হলো, যে রাজনীতিবিদ আমলা যোগ সাজস কী করে দেশের শাসন ব্যবস্থা নষ্ট করে। একটা কথা আমি সবসময় বলি, যে কোনো নেতৃত্ব হোক, যে কোনো সময়, তার সামনে দুটো চ্যালেঞ্জ, একটা স্তাবক আর একটা স্তুতি।
স্তাবক আর স্তুতি ভিত্তিক যদি নেতৃত্ব চলমান থাকে তখন দেশের এই অবস্থা হয়। বঙ্গবন্ধুর সামনে এক স্তাবক একসময় প্রশ্ন বক্তব্য ঝেড়েছিল যে আমাদের দেশের বিমানের নাম হবে ফজিলতুন্নেসা, কারণ আছে লুৎফুন্নেসা। তো তাকে ধমক দিয়ে বঙ্গবন্ধু বলেছেন, বেটা চামচাগিরি করার জায়গা পাস না, ওটা লুৎফুন্নেসা না, ওটার নাম লুফথানসা। মানে জানোস, কোনো ব্যক্তির নামে কখনো বিমানের নাম হয় না, এটার নাম হবে বাংলাদেশ বিমান, পালা এখান থেকে পালা। তো বঙ্গবন্ধু না হয় চামচাগিরি বুঝতে, সবাই বুঝেন না। চামচাগিরির স্তাবকতা স্তুতি খুব পছন্দ করেন, এবং তা না হইলে এই যে এতগুলো খুন 108 বার সাগরনী হত্যাকাণ্ডের প্রতিবেদন দিতে র্যাব ব্যর্থ হলো। র্যাব তো ভালো প্রতিষ্ঠান, র্যাবের পক্ষে আমিও বলি, কিন্তু র্যাব 108 বার কেন ব্যর্থ হলো? র্যাব যদি না পারে বিদেশি সংস্থাকে দেওয়া হোক। সরকার কি করে, আদালত কি করে? তো সেই জন্যে আমার প্রশ্ন অনেক কিছু। তো এখন কথা হচ্ছে দেশটাকে ঠিক মতো গড়ে তুলতে হবে আমার, শুধু ক্ষমতায় থাকা নয়। ক্ষমতায় তো আওয়ামী লীগ 4 বারের বেশি ক্ষমতায় আছে, কিন্তু দেশ কোথায়? আমার প্রশ্ন হচ্ছে, শুধু এক্সপ্রেসওয়ে আর এমআরটি তৈরি করলেন, এতে করে দেশ চলে না। 80% মতো বৈষম্য, ধন বৈষম্য রেখে কখনোই উন্নয়ন হয় না। প্রবৃদ্ধি হতে পারে, উন্নয়ন হতে গেলে সমতা ভিত্তিক প্রবৃদ্ধির দরকার হয়। এই কথাটা ভাবতে হবে, বুঝতে হবে। আপনি যে ভ্যাট দেন, আমি ভ্যাট, একটা পানির বোতল কেনার সময় যে ভ্যাট দেই, আমি যে পরিমাণ কর দিচ্ছি, একজন মুঠে মজুরও সেই পরিমাণ কর দিচ্ছে, যদিও সে বোতলের পানি খায় না, সে ট্যাপের পানি খায়, কিন্তু তাকে তো দিতে হয়। কাজে কর ব্যবস্থাও আমার বৈষম্যমূলক। এই দেশে তো সবই বৈষম্যমূলক। এটা কেন হবে? আমার প্রশ্ন হচ্ছে এটাই। কোনো ব্যবস্থা নেই, শিক্ষা ব্যবস্থা হজবরল। শিক্ষা নিয়ে সেখানে সংখ্যা ব্যাপ্তি হয়েছে, সংখ্যাবাচক, কিন্তু গুণবাচক গভীরতা অর্জন করতে পারেনি। এই শিক্ষা নিয়ে কি হবে? আমার প্রশ্ন সেটা। রবীন্দ্রনাথ পড়লেই যথেষ্ট, রবীন্দ্রনাথ পড়লেই যথেষ্ট, কিন্তু রবীন্দ্রনাথ কেউ পড়ে না, বোঝেও না। স্যার আমি যাচ্ছি, স্যার বৈষম্যের কথা বললেন, সেই জায়গা থেকে যাচ্ছি। অর্থনৈতিক পরিস্থিতি খুব একটা ভালো নয়, সেখানেও অনেক বৈষম্য রয়েছে। আবার আমাদের এই বাজার বৈষম্য দূর করার জন্য অনেকগুলো কমিশন গঠন করা হয়েছে, প্রতিযোগিতা কমিশন রয়েছে, ভোক্তা অধিকার সংগঠন রয়েছে, অনেকগুলো সরকারি প্রতিষ্ঠান রয়েছে এই বাজার নিয়ন্ত্রণ। সেগুলোর আসলে কাজকে একই সঙ্গে আমরা যদি দুর্নীতি দমন কমিশনের কথাটি বলি, যেটি গতকালকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বলেছেন, অর্থ পাচারের তথ্য বাংলাদেশ ব্যাংক চেপে রাখলে দুদকের কিছু করার নেই। যদি দুদকের কিছু করারই না থাকে, তাহলে দুর্নীতি কিভাবে এই প্রতিষ্ঠান আসলে নিয়ন্ত্রণে আনবে? ধন্যবাদ। আমি মনে করি আমাদের দেশটা একটা মানে এমন দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, যখন সব কিছুতেই দুর্নীতি। আপনি দেখুন, অফিস আদালতে তো আছে, বলার মানে অপেক্ষা রাখে না। এমনকি ব্যবসা বাণিজ্য, সাধারণ দোকানদার ইত্যাদি, বাজারে তরি তরকারি, মাছটা, সবখানেই দুর্নীতি বিভিন্নভাবে আছে। আপনাকে একটা জিনিস দিচ্ছে, একেবারে খাঁটি স্যার একেবারে খাঁটি জিনিস নিয়ে জানিস, এর মধ্যে ভেজাল মিশানো আছে। মানে যত রকমের চোরামি আছে আর কি। তো এটাতে মানুষের বোঝা যায়, কি বোঝা যাচ্ছে, যে মানুষের একটা উদগ্র বাসনা হয়ে গেছে যে কি করে একজন একজনকে ঠকাবে। এটা কিন্তু সব আমলেই ছিল। ব্রিটিশ আমলে যে সবাই ফেরেস্তা ছিল তা না। আমাদের বাপদাদারা যখন চাকরি টাকরি করেছেন, তখন তারাও এই সমস্ত মধ্যে দিয়ে গেছেন, কিন্তু এত বেশি ছিল না। আমরা যখন চাকরিতে ঢুকেছি 60-এর দশকের প্রথম দিকে, তখন তো এত বেশি ছিল না। এখন এমন অবস্থা হয়েছে, প্রতি পদে পদে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আপনার অর্থনৈতিক জীবনে, সবখানেই এই দুর্নীতি। এই দুর্নীতির বিরুদ্ধে যদি আপনার জনমত সৃষ্টি করতে হয়, সেখানেও কিন্তু আপনাকে
নিতে হবে, জনগণকেই সঙ্গে নিতে হবে। কিন্তু কাদের দিয়ে নেবেন? যারা নেবেন, যারা দেশ চালাবেন, যারা মানুষকে নেতৃত্ব দিবেন, তারা তো একটা জিনিসই জানেন, কি? ভাষণ। একটু আগে উনি যেটা বললেন, ব্রিটিশ আমলে ছিল শাসন, আমরাও বলতাম চাকরিতে থাকতে, আর পাকিস্তানি আমলে শোষণ, আর পাকিস্তানের পরে এখন চলছে ভাষণ। আর সেই ভাষণের যদি কোয়ালিটিটা যদি ভালো থাকতো, ভাষণের কোয়ালিটি, সেটাও তো গালি ছাড়া কিচ্ছু নাই। আপনি টেলিভিশনটা খুললে পরে একেবারে কানে হাত দিতে হয়, মানে ছোট বড় সকলেই একজন আরেকজনকে খালি কেমনে গালি দিবে, ভদ্রভাবে অবশ্য। মানে একদম শেষে আছে যে 30 সেকেন্ড একটু আপনি বলেন যে দুর্নীতি দমন করার সুযোগ আছে কিনা বা নিয়ন্ত্রণ করার সুযোগ আছে কিনা। ধন্যবাদ। দুর্নীতি দমন করার সুযোগ সবসময় থাকে। যে কোনো ব্যবস্থা ব্যতীত সমাজ চলে না, ব্যবস্থা করতে হয়। তো সমাজকে ঠিকমতো পরিচালনা করতে দুর্নীতি দূর করতেই হবে। দুর্নীতি মানে বাংলাদেশে আমি এক সময় দুর্নীতি দমন কমিশনে একটা প্রবন্ধ পড়েছিলাম, তাতে বলেছেন দূর হও নীতি, যে কর্মকাণ্ডে নীতিই নাই তাকে দুর্নীতি বলে। মানুষের প্রবণতা হচ্ছে অ্যাকুইজিটিভ ইন্ডিভিজুয়ালিজম। অ্যাডাম ফার্গুসন স্কটল্যান্ডের দার্শনিক। তো সেই অ্যাকুইজিটিভ ইন্ডিভিজুয়ালিজম জেনারেল আজিজ বলুন আর বেনজির আহমদ বলুন বা এমপি আনার বলুন, সবার মধ্যে অ্যাকুইজিটিভ ইন্ডিভিজুয়ালিজমটা বেড়ে গেছে। তো সেই জায়গায় খাত দিতে হবে। সরকার কি পারবে? আমার প্রশ্ন, সরকার যদি পারে তাহলে দুর্নীতি কমাক, আর কিছু না হোক। দুর্নীতি কমালে অনেক কিছু সাশ্রয় হয়ে যাবে। পদ্মা সেতু তো এমনি এমনি হয়ে যাবে। শেষ করতে হবে। যে আলোচনা অংশ নেওয়ার জন্য ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন এবং মুফাজ্জল কর্মী, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।